প্রিয় দর্শক, আমরা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হলো তা নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এই মুহূর্তে যতটুকু শুনতে পাচ্ছি, যুদ্ধবিরতি শুরু হলেও মানুষজন কিন্তু এখন তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে না, এমনটাই জানিয়েছে। কয়েক ঘন্টা আগের রিপোর্ট অনুযায়ী বৈরুতে 2টি এলাকা খালি করারও নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগেও পুনরায় হামলার কথা আমরা শুনতে পাচ্ছি। তবে এই যে একটা হামলা বা এই যে যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে, সেটা কি আদতে টিকবে? আর যদি টিকে যায় তাহলে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। দুপক্ষের মাঝে চলমান এই যুদ্ধ তীব্র হয়ে ওঠে গত সেপ্টেম্বর মাস থেকে, যখন ইসরায়েল বোমা হামলা বাড়ায়, সীমিত স্থলে অভিযান শুরু করে, তখনই যুদ্ধ শুরু হয়েছিল। আর এই যে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে এবং এই সময়ের মাঝে হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে মোতায়েন করা হবে। তবে হিজবুল্লাহ সেখানে থাকবে না, এমনটাই বলা হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির কারণ, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত এক মন্ত্রিসভা বৈঠকের পর নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় হোয়াইট হাউস থেকে চুক্তিটিকে বৃহত্তর শান্তির পথ হিসেবে স্বাগত জানান। এই মুহূর্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তির 3টি কারণ উল্লেখ করেছেন। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে প্রথম কারণ হচ্ছে ইরানের হুমকির প্রতি মনোযোগ দেয়া। আপনারা জানেন ইরান বারংবার হুমকি দিয়েছেন, আর এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি উল্লেখ করেছেন যে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ এবং ইরানের পরমাণু কর্মসূচির একটি উল্লেখযোগ্য ধ্বংস করেছে। তো সেই উল্লেখযোগ্য অংশ যেহেতু ধ্বংস করেছে, হিজবুল্লাহকে সবসময় ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ঢাল হিসাবে দেখা হতো। কিন্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক ভারসাম্য ইসরায়েলের পক্ষে চলে গেছে, এমনটাই কিন্তু নেতানিয়াহু বলেছিলেন। 2 নম্বর হচ্ছে ক্লান্তি। এই শব্দটি তিনি সরাসরি ব্যবহার করেননি, তবে তিনি এটিকে বলেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিরতি নেয়া এবং পুনরায় অস্ত্র সংগ্রহ করাটা প্রয়োজন। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন দেশটির সামরিক বাহিনী 2 দিকে 2টি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না। তবে এখন লেবাননে এই সংঘাত শেষ হয় তাহলে গাজায় আরও বেশি ইসরায়েলি বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। যেখানে যুদ্ধের কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না, অর্থাৎ গাজাতে কিন্তু এই মুহূর্তে বিরতির কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। তৃতীয় যে কারণ, হামাসকে বিচ্ছিন্ন করা। হিজবুল্লাহকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যে হামাসের উপর চাপ বা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ হামাসকে একেবারে নির্মূল করবে হামাস, এমনটাই কিন্তু মনে করছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ, এর বাকি সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে লড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছে যে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার জন্য তারা এই যুদ্ধ করেছেন, যদিও তার এই দাবিটি একেবারেই বিতর্কিত অবস্থায় রয়েছে। গাজায় এখনও আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবার ও আত্মীয়রা নেতানিয়াহুর তীব্র সমালোচনা শুরু করেছেন। তারা অভিযোগ করছেন তিনি গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং বন্দীদের মুক্তি নিয়ে চুক্তি করার ক্ষেত্রে অবহেলা করছেন। চুক্তি নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যে আপনারা জানেন যে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনা দলের এমন একজন কর্মকর্তা জানিয়েছিলেন বাইডেনের বহির্মুখী প্রশাসনের কারণে এই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, যা এ মাসে ট্রাম্পের বিজয়ে উদ্ভাসিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার ঐতিহাসিক বিজয় এ অঞ্চলের নেতাদের শান্তির দিকে নিয়ে যাবে এবং আমরা ঠিক এটাই ঘটতে দেখছি, তিনি এমনটাই মনে করছেন। তবে এই যে যুদ্ধ বিরতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণাঞ্চলে হাজার হাজার লেবানিজ সেনা মোতায়েন করা হবে।
কিন্তু তাদের কিভাবে মোতায়েন করা হবে তা এখনও অস্পষ্ট রয়েছে। সামরিক বাহিনীর অভিযোগ, তাদের এ দায়বদ্ধতা পূরণের জন্য সম্পদ, অর্থ, জনবল এবং সরঞ্জাম একেবারেই নেই বললে চলে। এবার এখন একটা প্রশ্ন উঠতে পারে যে হিজবুল্লাহ তাহলে কারা? যদি লেবানিজদের আলাদা সেনা থাকে তাহলে এরা কোথা থেকে এসেছে, অর্থাৎ হিজবুল্লাহ কোথা থেকে এসেছে? তো হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। এটিকে 1980-র দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল। তখন দেশটির গৃহযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল। প্রিয় দর্শক, আর সেই হিজবুল্লাহ 1992 সাল থেকে জাতীয় নির্বাচনের অংশগ্রহণ করে এসেছিলেন এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে সংগঠনটির উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। এর সশস্ত্র শাখা লেবাননে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর উপর মারাত্মক হামলা চালিয়েছিল। লেবানন থেকে 2000 সালে ইসরায়েল যখন সৈন্যদের প্রত্যাহার করে, হিজবুল্লাহ তখন সেই সৈন্য প্রত্যাহারের কৃতিত্ব নেয়। এরপর থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা এবং বিশাল অস্ত্র অর্থাৎ ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের ঘাঁটি তৈরি করে। পাশাপাশি বিতর্কিত সীমান্ত এলাকায় ইসরায়েলের উপস্থিতির বিরোধিতা করে চলছে। গোষ্ঠীটিকে পশ্চিমা রাষ্ট্র, ইসরায়েল, উপসাগরীয় আরব দেশগুলি ও আরব লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে থাকে। হিজবুল্লাহর একটি মারাত্মক আন্তঃসীমান্ত অভিযানের ফলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2006 সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে আক্রমণ শুরু করলেও গোষ্ঠীটি টিকে যায় এবং এরপর থেকে তাদের যোদ্ধা সংখ্যা দিনের দিন বৃদ্ধি হয়। তারপর তারা কিন্তু এখন উন্নত অস্ত্রের ভান্ডার তৈরি করে বৃহত্তর যে কোনো যুদ্ধের মোকাবেলা করতে পারে। প্রিয় দর্শক, এই যে যুদ্ধবিরতির বিষয়টা আপনারা দেখছেন, এটা আদতে কতদিন টিকতে পারে এ নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন। ইসরায়েলি যে সমস্ত বাহিনী রয়েছে তারা নাকি মিথ্যুক, এমনটাই অনেকে বারংবার দাবি করেছিলেন। সে কারণে ইসরায়েলি বাহিনীদেরকে বিশ্বাস করা যায় না। এই জন্য কিন্তু যুদ্ধবিরতি শুধু মৌখিক হবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন। ইতিমধ্যে আপনারা দেখেছিলেন যে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করবে, অনেক ঘটনা ঘটে গেল। কাতারেও কিন্তু অনেকে চলে গিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের যুদ্ধবিরতির আমরা আজ পাইনি, যার কারণে গাজাতে হাজার হাজার মানুষ, প্রায় 45,000 মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছেন, 1 লক্ষের বেশি মানুষ তারা আহত হয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে আপনারা জানেন যে একেবারে বসবাস অযোগ্য হয়ে দাঁড়িয়েছে গাজা স্ট্রিপ, আর সেই গাজা উপত্যকা বা গাজা স্ট্রিপে এখনো পর্যন্ত বারংবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যদি এই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হয় তাহলে আপনারা মনে রাখবেন যে গাজার উপর আরও দ্বিগুণভাবে ইসরায়েলি বাহিনী আঘাত হানবে। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। তবে আপনাদের আরেকটি কথা বলতেই হচ্ছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে কিন্তু ইসরায়েলি বাহিনী তারা পেরে উঠছিলেন না। আপনাদের আবারও বলে রাখছি, যেখানে 14-1500 জন সাধারণ মানুষ মারা যেতে পারে আর তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের 800-র অধিক সেনা হারাতে হয়, সেখানে আপনারা কি ভাবছেন যে এই হিজবুল্লাহ কি কম শক্তিমান অবস্থায় রয়েছে? এটা একেবারে ভাববার বিষয়। আর অনেক বিষয় আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের অস্ত্র অর্থাৎ রকেট তারা কিন্তু ইসরায়েলের বুকে ছুঁড়েছিল হিজবুল্লাহই। আপনারা জানেন যে ফাদি 1, ফাদি 2, কাসাম 1, কাসাম 2, এই যে বিভিন্ন ধরনের যে তাদের রকেট রয়েছে, বিভিন্ন ধরনের তাদের ড্রোন রয়েছে, তারা কিন্তু একেবারে ইসরায়েলের ভূমিতে ফেলেছিল। অর্থাৎ ইসরায়েলের যে আয়রন ডোম ছিল সেই ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়েছে। সুতরাং এটা কিন্তু ইসরায়েলের যে
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটা কিন্তু বুঝতে পেরেছিলেন, যার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু এই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসে, যার কারণে আজকে কিন্তু আপনারা সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন যে একদিকে যুদ্ধবিরতি হচ্ছে আর যুদ্ধবিরতির ফলে দক্ষিণ লেবাননের বাসিন্দা তারা কিন্তু ঘরে ফিরছে এবং সেখানে সেই সমস্ত বাসিন্দারা এই মুহূর্তে ফিরে ফিরে আসছে। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই যুদ্ধের খবর নিয়ে পুনরায় আসব। আর যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো আজকের মতো এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।